আমার নাম জুহি। আমি গ্রামের একটি সাদাসিধে মেয়ে ছিলাম। আমার বিয়ে গ্রামের একটি ছেলের সঙ্গে হয়েছিল, কিন্তু এই ছেলেটি শহরে চাকরি করত। আমার বরের নাম সম্রাট। আমি দেখতে যেহেতু খুবই সুন্দরী ছিলাম, তাই আমার বিয়ে ভালো ঘরেই হয়েছিল। আমি খুব সহজ সরল মেয়ে ছিলাম। যখন সম্রাট আমাকে দেখতে এসেছিল, তখন প্রথমবারে আমার চেহারা দেখেই পছন্দ করেছিল। আমাকে বিয়ে করার 1 মাস পরেই সম্রাট আমাকে নিজের সঙ্গে তার শহরে ফ্ল্যাটে নিয়ে চলে যায়। ফ্ল্যাটে নিয়ে যাওয়ার আগে সে আমাকে বলেছিল শহরে গিয়ে আমি যাতে ঘোমটা টেনেই থাকি। কিছু কিছু গ্রামের রীতি এখনও বজায় আছে, যেমন মেয়েদের লম্বা ঘোমটা টেনে সারাক্ষণ থাকতে হবে। আসলে আমাদের গ্রামের মহিলারাও বাইরে কোথাও বের হলেই মুখের মধ্যে লম্বা ঘোমটা টেনে বাইরে বের হতো, যাতে কোনো পুরুষ তাদের চেহারা না দেখতে পায়। আমি তো গ্রামের সবার সঙ্গেই কথা বলতাম, এবং সবাই আমাকে খুব ভালোবাসতো। আসলে গ্রামের লোকেদের মধ্যে একতা থাকে, তারা একে অপরকে বিশ্বাস করতে পারে। কিন্তু শহরে সম্পূর্ণ উল্টো হয়। আসলে শহরের নাম শুনলে আমার ভেতরটা এখন কেঁপে ওঠে, কারণ আমার সঙ্গে এমন কিছু হয়েছিল যেটা আমি আজও ভুলতে পারিনি। আমি একটু মন খোলা স্বভাবের মেয়ে ছিলাম, এবং সবাইকে খুব সহজেই বিশ্বাস করে নিতাম। এই কারণে আমার বর শহরে নিয়ে আসার পরে আমাকে ফ্ল্যাটের বাইরে যেতে বারণ করেছিল, কারণ আমার বর জানতো আমি খুবই সহজ সরল মেয়ে এবং যে কাউকে সহজে বিশ্বাস করে ফেলি। ওই কারণে সম্রাট আমাকে ফ্ল্যাটে নিয়ে আসার পরে বলেছিল, দেখো জুহি, এটা তোমার ও আমার গ্রাম নয়, এটা শহর। এখানে প্রত্যেকটা মানুষের থেকে সাবধানে থাকতে হবে। এখানে কোনো মানুষের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। তাই এই ঘরের বাইরে তুমি বের হবে না। তোমার যা কিছু দরকার হবে আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে এসে দেব। বাকি তুমি এই ঘরের মধ্যে খাও দাও মজা করো, কিন্তু ঘরের বাইরে একদম বের হবে না। কারণ আমি অফিস থেকে সন্ধ্যার আগে আসতে পারবো না। অফিস থেকে বাড়ি ফিরতে আমার বিকেল 5টা বাজবে। তার আগে যদি কেউ দরজা নক করে, তাহলে তুমি ভুল করেও দরজা খুলবে না। সেদিন যখন সম্রাট আমাকে শহরে নিয়ে আসে, তখন গাড়ি থেকে নামা মাত্রই সে আমার শাড়ির আঁচল ধরে আমার মুখের মধ্যে লম্বা ঘোমটা দিয়ে দেয়। ও বলে, নিজের চেহারা কাউকে দেখাবে না। এই বলে সে আমাকে গাড়ি থেকে নামতে বলেছিল। গাড়ি থেকে নামা মাত্রই ওয়াচম্যানে এসে আমার বরের হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। ও বলে, সম্রাট স্যার, এই মেয়েটা আপনার কে হয়? সম্রাট তখন রেগে গিয়ে বলে, তুমি নিজের কাজের সঙ্গে মতলব রাখো। তুমি জেনে কি করবে আমার সঙ্গে কে আছে? সম্রাট তখন রেগে আমার হাত ধরে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যায়। সম্রাট আমাকে নিয়ে অনেক ভয় করত। সে ভাবতো আমি অনেক সহজ সরল, তাই আমার চারপাশের লোক হয়তো এই সুযোগের সদ্ব্যবহার করবে। যেহেতু আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, সে আমাকে বারবার একটাই কথা বলতো, আশেপাশের কোনো লোকের উপরে একদম বিশ্বাস করবে না। কিন্তু আমি ভেবেছিলাম শহরে আসার পরে সম্রাট আমাকে ঘুরতে নিয়ে যাবে এবং আমরা দুইজন অনেক মজা করব। কিন্তু এখানে আসার পরে তো সব কিছু উল্টো হয়েছিল। সে বলতো, গ্রামের মতো এখানেও সারাক্ষণ তুমি শাড়ি পরেই থাকবে, অন্য কোনো ড্রেস পরার দরকার নেই। সেদিন যখন বাড়িতে দুধ ছিল না, তখন আমি ভেবেছিলাম ওয়াচম্যানের হাত দিয়ে দুধ আনিয়ে নেব, কারণ সকালবেলা সম্রাট দুধ চা ও রুটি খেতে ভালোবাসতো এবং ওটা খেয়ে অফিসে যেত। সেদিন যখন সম্রাট স্নান করছিল এবং বাড়িতে দুধ শেষ হয়ে গেছিল, তখন আমি টাকা নিয়ে রুম থেকে বেরিয়ে ওয়াচম্যানকে দুধ আনতে দিয়েছিলাম। কিন্তু আমি সম্রাটের কথা মতো নিজের রুম থেকে বেরোনোর আগেই মুখের মধ্যে লম্বা ঘোমটা টেনে বেরিয়েছিলাম। কিছুক্ষণ পরে যখন সম্রাট স্নান করে বেরিয়ে নাস্তা করার জন্য টেবিলে আসে, ঠিক ওই সময় ওয়াচম্যান আমাদের বাড়ির বেল বাজায়, এবং আমি যখন দরজা খুলতে যাই, তখন সম্রাট বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি তখন বলি, দরজা খুলতে যাচ্ছি। সম্রাট তখন বলে, আমি এখন বাড়িতেই আছি, তাই তোমাকে দরজা খোলার কোনো দরকার নেই। তুমি ভেতরে যাও, আমি দেখছি কে আছে। তারপর সম্রাট দরজা খুলে দেখে ওয়াচম্যান দাঁড়িয়ে আছে। তখন ওয়াচম্যান বলে, স্যার, এই নিন দুধ। ম্যাডাম দুধ আনতে দিয়েছিল। দুধের প্যাকেটটা হাতে নেওয়ার পরে সম্রাট দরজাটাকে লক করে এবং অনেক রেগে রান্নাঘরের স্ল্যাপে দুধটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং আমাকে বলে, জুহি, তোমাকে কতবার বলেছি তুমি এই ঘর থেকে বাইরে বের হবে না, তারপরেও তুমি ওই ওয়াচম্যানকে দুধ আনতে দিয়েছিলে? কি দরকার ছিল তোমার বাইরে বের হওয়ার? কি দরকার ছিল ওকে দুধ আনতে দেওয়ার? আমি তখন ভয় পেয়ে সম্রাটকে বলি, তুমি দুধ চা দিয়ে রুটি খেতে ভালোবাসো, কিন্তু আজ ফ্রিজ খুলে দেখি দুধ নেই। তাই আমি ভাবলাম তুমি যতক্ষণ স্নান করছো, ততক্ষণ আমি ওয়াচম্যানকে দিয়ে দুধটা আনিয়ে নিই। এতে এমন কি হয়েছে? আমি কি ভুল করেছি? আমি তো ঘোমটা দিয়েই বাইরে গেছিলাম। সম্রাট তখন আমার কাছে এসে বলে, জুহি দেখো, এটা তোমার গ্রাম নয়, এটা শহর। তুমি বুঝতে পারো না কেন আমার কথা? এখানকার লোকেরা গ্রামের লোকেদের মতো সহজ সরল নয়। আমার বাবা মা বেঁচে থাকলে তোমাকে আমি বাবা মায়ের কাছে রেখে দিয়ে আসতাম,
কোনোদিনই শহরে নিয়ে আসতাম না। বাধ্য হয়ে আমাকে এখানে নিয়ে আসতে হয়েছে। তাই আমি যা বলবো তোমাকে সেটাই মানতে হবে। এটা বলে সম্রাট অনেক রেগে কিছু না খেয়েই অফিসের ব্যাগটা নিয়ে বাড়ি থেকে চলে যায়। আমি তো বুঝতে পারছিলাম না একটা মানুষের মনে সবাইকে নিয়ে এত ভয় কিসের। কিছু কিছু খারাপ মানুষের জন্য সব মানুষকে খারাপ বলাটা তো ঠিক নয়। কিন্তু সম্রাট কেন আমাকে নিয়ে এত বেশি চিন্তা করতো ও ভয় পেত, এই জিনিসগুলো আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম। আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে এমন কিছু ঘটে যাবে। সেদিন যখন আমি দুধের জন্য সম্রাটকে না বলে বাইরে বেরিয়েছিলাম, সেদিনের পর থেকে সম্রাট আমাকে নিয়ে অনেক বেশি ভয় পেত। সে অফিস যাওয়ার পরে হঠাৎ হঠাৎ করে আমাকে ভিডিও কল করত এবং বলতো, জুহি তোমাকে যে সোফার কভারটা চেঞ্জ করতে বলেছিলাম কই দেখি, আমাকে দেখাও তো। এই বলে সে বাহানা করে পুরো বাড়িটা ভিডিও কলের মাধ্যমে দেখতো। প্রত্যেক দিন অফিস যাওয়ার পরে কোনো না কোনো বাহানা করে সে ভিডিও কল করত এবং পুরো বাড়িটা দেখতে চাইতো। কোনো দিন যদি ভিডিও কল রিসিভ করতে দেরি হতো, সে আমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিত। আমি বুঝতে পেরেছিলাম সম্রাট এরকম কেন করত। আসলে সে দেখতে চাইতো যে আমি তার অনুপস্থিতিতে কাউকে ঘরের ভিতরে ডাকিনি তো। এমনকি আমাদের পাশের ফ্ল্যাটের বৌদির সঙ্গেও মেলামেশা করতে বারণ করেছিল। ধীরে ধীরে আমাকে মনে হচ্ছিল আমি যেন কোনো চিড়িয়াখানার মধ্যে আছি। কারণ একটা মানুষ সারাক্ষণ ঘরের মধ্যে একাই বন্দি থাকতে পারে না। তারও ইচ্ছে করে আশেপাশের লোকের সঙ্গে একটু কথা বলতে। কিন্তু সম্রাটের ভয়ে আমি সারাক্ষণ ঘরের ভিতরেই ঢুকে থাকতাম। সেদিন যখন একাই আর ভালো লাগছিল না, তখন আমি সাহস করে আমাদের ফ্ল্যাটের ছাদে উঠেছিলাম। ছাদে ওঠার পরে আমার খুবই ভালো লাগছিল। সেদিন অনেক দিন পরে আমি খোলা আকাশ দেখেছিলাম। ঠিক ওই সময় সম্রাট আমাকে ভিডিও কল করে। ভিডিও কল দেখে তো ভয়ে আমার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করে। আমি তাড়াতাড়ি করে সিঁড়ি থেকে নামতে শুরু করি। কারণ সে যদি জানতে পারে আমি তাকে না বলেই ছাদে একাই উঠেছি, তাহলে সে আবার আমাকে কথা শোনাবে। তাই আমি ভয়ে তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে নিজের রুমের মধ্যে ঢুকে পড়ি। তারপর আমি সম্রাটের ভিডিও কল রিসিভ করি। সে তখন অফিস থেকে ফোনের মধ্যে আমার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ও বলে, তুমি এতক্ষণ ধরে কি করছিলে? কেন তুমি ভিডিও কল রিসিভ করনি? আমি তখন ভয়ে সম্রাটকে বলি, আমি বাথরুমে ছিলাম তাই ফোনটা রিসিভ করতে দেরি হয়েছে। তার পরের দিন আমার বরের এক বন্ধু আমাদের বাড়িতে আসে। ওই সময় আমি বেডরুমে ছিলাম। আমার বর দরজা খুলেছিল এবং তার বন্ধু আমাদের ঘরে এসেছিল। ঘরে এসে সে সোফার মধ্যেই বসেছিল। ঠিক ওই সময় সম্রাট বেডরুমে এসে আমাকে বলে, ভালো করে ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে আসবে। আমার এক বন্ধু দেখতে এসেছে তোমাকে। সে জানতে পেরেছে আমি বিয়ে করে তোমাকে এখানেই নিয়ে এসেছি। আমার তো মোটেই ইচ্ছে ছিল না কাউকে দেখানোর। কিন্তু ও তো ঘরের মধ্যে চলে এসেছে তোমাকে দেখার জন্য এবং আমাকে বলছে বৌদির সঙ্গে আজ দেখা করাতেই হবে। তাই তুমি ভালো করে মুখের মধ্যে ঘোমটা দিয়ে দাও। তারপর আমার সঙ্গে চলো। আমার তো দিন দিন সম্রাটের এরকম ব্যবহার আর সহ্য হচ্ছিল না। কারণ সম্রাট তো দিন দিন পোষা প্রাণীর মতো আমার সঙ্গে ব্যবহার করত। আমার এগুলো খুবই অসহ্য লাগতে শুরু হয়েছিল। তারপর মুখের মধ্যে লম্বা ঘোমটা টেনে আমি রুম থেকে বাইরে বেরিয়ে আসি। ঘোমটার ভেতর থেকে দেখি সম্রাটের বন্ধু তো আমাকে দেখার জন্য ছটপট করছে। আমার মুখে লম্বা ঘোমটা দেখে সম্রাটকে বলে, এ কি এখনকার যুগে এত লম্বা ঘোমটা কে টেনে রাখে? বৌদির মুখটা তো দেখা। সম্রাট তখন রেগে উঠে দাঁড়িয়ে বলে, মুখ দেখে কি করবি? আমাদের গ্রামের এটা রীতি যে সারাক্ষণ বউদের ঘোমটা দিয়েই থাকতে হবে। সম্রাটের বন্ধু তখন হেসে বলে, এইগুলো রীতি এখনকার যুগে আর কেউ মানে না। না তুই ভয় পাচ্ছিস যে তোর সুন্দরী বউকে যাতে কেউ না দেখে? এই ধরনের কথা বলে সে সম্রাটকে ঠাট্টা করতে শুরু করে। সম্রাট তখন রেগে তার বন্ধুকে বলে, তোর ব্যবহার যে কেমন সেটা তো অফিসে সবাই জানে। আমার বর যখন দুই চারটে কথা শুনিয়ে তার বন্ধুকে অপমান করে, তখন সম্রাটের বন্ধু বলে, তোর বউয়ের চেহারা দেখাবি না? সামান্য এই কথা নিয়ে আজ তুই আমার সঙ্গে ঝামেলা করছিস, আমাকে অপমান করছিস। এটার প্রতিশোধ আমি নেবই। সম্রাটের বন্ধু যখন রেগে আমাদের বাড়ি থেকে চলে যায়, তখন আমি সম্রাটকে বলি, আচ্ছা আমি যদি একটু ঘোমটা খুলে মুখটা দেখিয়ে দিতাম ওতে কী অসুবিধে ছিল? কি হতো তাতে? সম্রাট তখন রেগে আমার দিকে তাকিয়ে বলে, ও তাহলে তোমার খুব ইচ্ছে না তোমার এই চেহারাটা গোটা দুনিয়াকে দেখানোর? কিন্তু আমি এরকম কোনো দিনই হতে দিব না। সম্রাটের এরকম ব্যবহার দেখে আমার তো মাঝে মধ্যে মনে হতো এর মাথাটাই খারাপ আছে, যার জন্য সে আমার সঙ্গে এই রকম ব্যবহার করে। ওই ঘটনাটা হওয়ার কিছুদিন পরে ওয়াচম্যান একজন কাজের মাসিকে বাড়িতে নিয়ে আসে। যখন আমার বাড়িতে কাজের মাসিকে নিয়ে এসেছিল, তখন সম্রাটের কথা মতো আমি নিজের মুখের মধ্যে লম্বা ঘোমটা টেনে দিয়ে দরজা খুলেছিলাম। তারপর ওয়াচম্যান আমাকে বলে, স্যার আপনার জন্য একটা কাজের মাসির খোঁজ করতে বলেছিল। এই কাজের মাসিটা আপনার সঙ্গে সারাদিন থেকে আপনার বাড়ির কাজে সাহায্য করবে। এই বলে ওয়াচম্যান কাজের মাসিকে আমার ঘরের মধ্যে রেখে দিয়ে চলে যায়।
ঠিক ওই সময় অফিস থেকে সম্রাট ভিডিও কল করে। আমি তখন ভিডিও কলটা রিসিভ করি। সে তখন আমাকে জিজ্ঞেস করে, "কাজের মাছি এসেছে?" আমি তখন বলি, "হ্যাঁ, কাজের মাছি এসেছে।" সম্রাট তখন বলে, "এবার তুমি খুশি তো? তুমি এবার একা নয়। তোমার একজন পার্টনার হয়েছে। এবার তুমি সারাদিন কাজের মাসির সঙ্গে গল্প করো আর বাড়ির কাজকর্ম করো। এবার তোমাকে আর একা মনে হবে না।" আসলে সম্রাটের এরকম ব্যবহার দেখে আমি তার সঙ্গে গত ২ দিন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। এবং বলেছিলাম, একটা পশুকেও এরকমভাবে বাড়ির মধ্যে কেউ বন্দি করে রাখে না, যেমনভাবে তুমি আমাকে রেখেছ। তাই সম্রাট আমাকে খুশি করার জন্য একটা কাজের মাছি ঠিক করেছিল, যে কিনা সকাল থেকে বিকেল পর্যন্ত আমার কাজে সাহায্য করবে। তারপর কাজের মাসি যখন সম্রাটের কাছে ১০,০০০ টাকার আবদার করেছিল, তখন সম্রাট বলেছিল সে ১০,০০০ টাকা দিতে পারবে না, ৭,০০০ টাকা দিয়ে তাকে কাজ করতে হবে। কাজের মাসি তো ৭,০০০ টাকাতেও রাজি হয়ে গেছিল এবং বলেছিল, "তাহলে সকালে আমি একটু দেরি করে আসব। আর আপনি যদি ১০,০০০ টাকা দেন, তাহলে আমি সকাল সকাল আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাব।" সম্রাট তখন বলেছিল, "আমি বাড়ি থেকে ১০টার সময় বের হয়, ওই সময় আসলেই হবে।" আমি তো খুশি ছিলাম এটা ভেবে, যাক, কেউ তো থাকবে যার সঙ্গে আমি সারাদিন একটু কথা বলতে পারবো। কিন্তু প্রথম দিনই কাজের মাসির ব্যবহার আমার খুবই খারাপ লেগেছিল। সে আমার গায়ে ঘেঁষে ঘেঁষে কথা বলার চেষ্টা করছিল এবং বারবার একটাই কথা রিপিট করছিল। সে বারবার আমার দিকে তাকিয়ে বলছিল, "মেম সাহেব, আপনি অনেক সুন্দর দেখতে।" আমার এই কাজের মাসির নাম ছিল মিতালি। মিতালি দেখতে খুব লম্বা চওড়া এবং হেলদি ছিল। এইভাবে বরের প্রত্যেক দিন অফিস চলে যাওয়ার আগেই মিতালি বাড়িতে আসতো। তারপর আমার বর অফিসে চলে যেত। যখন থেকে মিতালি আমার বাড়ির কাজ করতে শুরু করেছিল, তখন থেকে আমার মনে হতো ওই কাজের মাসি যেন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করে। আসলে মিতালি যখন কাজ করত, তখন আমি নিজের ঘরে আরাম করতাম। তখন মনে হতো সে যেন দরজার ফাঁক দিয়ে আমাকে দেখার চেষ্টা করছে। আমার মিতালির উপরে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক, কারণ আমার বাড়িতে আমি ও মিতালি ছাড়া আর কেউ ছিল না। ওদিকে বর প্রত্যেক দিন অফিস যাওয়ার আগে মিতালির সঙ্গে চোখে চোখে ইশারায় কিছু কথা বলতো, কিন্তু তারা চোখের ইশারায় কী কথা বলতো সেটা আমি বুঝতে পারতাম না। এদিকে জানি না কেন আমার মনে হতো মিতালি কোনো না কোনো বাহানায় আমাকে ছোঁয়ার চেষ্টা করছে। জানি না, সবসময় সে আমার হাত ধরে কথা বলার চেষ্টা করত। মিতালি কোনো না কোনো বাহানায় আমাকে ছোঁয়ার চেষ্টা করত। একদিন তো তার ব্যবহার দেখে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সেদিন আমি দুপুরবেলা স্নান করে শাড়ি পরছিলাম। ঠিক ওই সময় মিতালি রুমের দরজা খুলে আমার কাছে এসে বলে, "মেম সাহেব, আমি খুবই ভালো শাড়ি পরাতে পারি। আজ আমি আপনাকে শাড়ি পরিয়ে দিব।" এই বলে সে শাড়িতে হাত দিতে শুরু করে। আমি তখন বলি, "তুমি এটা কি করছো? আর তুমি হঠাৎ করে আমার রুমের মধ্যে কেন ঢুকে পড়লে? আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে না। আমি নিজে থেকেই শাড়ি পরতে পারি। তাই এখন তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও।" তারপরে মিতালি রুম থেকে বেরিয়ে যায়। যখন থেকে মিতালি আমাদের বাড়িতে এসেছিল, তখন থেকে আমার মনে হতো সে যেন আমার প্রতি নজর দেওয়ার জন্যই এই বাড়িতে এসেছে। আবার কখনো তো মনে হতো সে যেন আমার কাছে আসার চেষ্টা করছে। কিন্তু সে একজন তো মহিলা, তাহলে আমার কাছে আসার কেন চেষ্টা করবে? আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এদিকে প্রত্যেক দিনই সম্রাট মিতালিকে না জানি কি এমন চোখের মধ্যে ইশারা করে বলতো, যেটার মানে আমি বুঝতে পারতাম না। একদিন দেখি মিতালি রান্নাঘরের মধ্যে ঢুকে জানালার দিকে মুখ করে ফোনে কার সঙ্গে যেন লুকিয়ে কথা বলছে এবং বারবার পিছন দিকে ঘুরে তাকাচ্ছে যে আমি রান্নাঘরে ঢুকছি কিনা। তারপর সেদিন যখন আমি তাকে লুকিয়ে ফোন করতে দেখি, তখন দেখা মাত্রই সে ফোনটা কেটে দেয় এবং আমি যখন তাকে জিজ্ঞেস করি যে, "তুমি লুকিয়ে ফোনে কার সঙ্গে কথা বলছিলে?" মিতালি তখন কোনো রকম বাহানা করে আমার কথাটাকে কাটিয়ে দেয়। আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যখন থেকে মিতালি আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল, তারপর থেকেই সম্রাট আমাকে যখন তখন ভিডিও কল করা বন্ধ করে দিয়েছিল। সে সারাদিনে মাঝে মধ্যে একবার ফোন কল করে আমার সঙ্গে কথা বলতো। একদিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজের রুমের মধ্যেই আরাম করছিলাম, মানে শুয়েছিলাম আর কি। মিতালি যেহেতু সকাল থেকে বিকেল পর্যন্ত আমার ফ্ল্যাটেই থাকতো এবং সে রান্নাঘরে আরাম করতো, সেদিন আমি নিজের রুমের মধ্যেই আরাম করছিলাম। তারপর আমার ঘুম চলে এসেছিল। হঠাৎ করে মনে হয় কেউ যেন আমার পাশে শুয়ে আছে এবং আমার গায়ের মধ্যে হাত বুলাচ্ছে। আমি তখন গভীর ঘুম থেকে হঠাৎ করে উঠে যখন চোখ খুলি, তখন আমার মাথায় যেন বাজ পড়ে যায়, কারণ মিতালি আমার শরীরে হাত দিয়ে হাত বুলাচ্ছিল। আমি তখন ভয়ে ছটপট করে উঠে তার গালে এক চড় মারি ও বলি, "তোমার সাহস কী করে হলো আমার বেডরুমে আসার, আমার বেডে ঘুমানোর?
তুমি এরকম নোংরাভাবে আমাকে কেন স্পর্শ করছিলে? তুমি যখন থেকে এই বাড়িতে কাজ করতে এসেছো তখন থেকেই দেখছি তোমার হাবভাব ও চালচলন আমার ঠিক লাগেনি। আমি আজকেই তোমার সাহেবকে বলে তোমাকে ঘর থেকে বের করে দিব। কালকের পর থেকে তোমাকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। তোমার মতো কাজের মাসির আমার মোটেই দরকার নেই। মিতালি তখন আমার কথা শুনে শয়তানি হাসি হাসতে শুরু করে ও বলে, মালিক তোমার কোনো কথাই বিশ্বাস করবে না। আমি যা বলবো মালিক সেটাই বিশ্বাস করবে। আমি তখন মিতালিকে বলি, তুমি কি বলতে চাইছো? সে তখন হেসে বলে, আমি তো বিশেষ করে তোমার জন্যই এই বাড়িতে এসেছি। এই বলে সে হাসতে শুরু করে এবং আমার রুম থেকে চলে যায়। মিতালির কথাবার্তা ও হাবভাব দেখে বুঝতে পেরেছিলাম তার মতিগতি আমার প্রতি ঠিক নেই। রুম থেকে বের হওয়ার পরে আমি দরজাটাকে লক করে দিই, কারণ আমার এবার মিতালিকে দেখে ভয় লাগতে শুরু হয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সম্রাট কখন বাড়ি আসবে এবং আমি কখন তাকে মিতালির ব্যাপারে সব কিছু সত্যি কথা বলবো। তারপর সেদিন যখন সম্রাট বাড়ি আসে এবং সম্রাটের বাড়ি আসার পরে মিতালি যখন ফ্ল্যাট থেকে চলে যায়, তারপরে আমি ভয়ে কাঁদতে কাঁদতে সম্রাটকে জড়িয়ে ধরেছিলাম। সম্রাট তখন আমাকে বলে, আরে কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি তখন সম্রাটকে বলি, ওই কাজের মাসিকে আসতে বারণ করে দাও, কারণ ও খুব নোংরাভাবে আমাকে ছোঁয়ার চেষ্টা করে। ওর মতিগতি আমার প্রতি ঠিক নয়। সম্রাট তখন আমাকে বলে, আরে তোমার মাথা তো ঠিক আছে, তুমি এসব কি বলছো? ওই কাজের মাসি তোমার সঙ্গে কেন এরকম করবে? উল্টো সম্রাট তখন আমার উপরে সন্দেহ করে ও বলে, এবার বুঝতে পেরেছি, তুমি ওই কাজের মাসির জন্য বাহানা করে বাড়ির বাইরে যেতে পারছো না, ওই জন্যই তুমি ওই কাজের মাসিকে বাড়ি থেকে বের করতে বলছো। আমি তোমার সব চালাকি বুঝতে পারি। সম্রাট তখন বলে, দেখো, ওই কাজের মাসিকে বাড়িতে রেখেছি বলেই আমি টেনশন ফ্রিভাবে অফিসে কাজ করতে পারি। এই কাজের মাসিকে আমি বাদ দিতে পারবো না, কারণ তুমি এত বোকা যে তোমাকে যে কেউ ঠকিয়ে চলে যেতে পারে। আমি সম্রাটকে অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমার একটাও কথা বিশ্বাস করতে রাজি হয়নি। তার পরের দিন সম্রাট যখন অফিস যায় তখন তাকে আমি অনেক রিকোয়েস্ট করে বলেছিলাম যাতে সে আজ আমাকে ছেড়ে অফিসে না যায়। সে তখন আমাকে বুঝিয়ে বলে, মিতালি তো আসবেই, চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুবিধে হলে মিতালিকে বলবে। আমি তখন মনে মনে ভাবি আমার ভয় তো মিতালিকে নিয়ে, কিন্তু এই কথাগুলো বলে আর কোনো লাভ ছিল না, কারণ সম্রাট তো মিতালির ব্যাপারে কোনো কথা শুনতেই রাজি ছিল না। ঠিক ওই সময় মিতালি এসে হাজির হয়ে যায়। সম্রাট তখন মিতালিকে বলে, খুব ভালো হয়েছে তুমি এখনই এসেছো। তোমাদের মেম সাহেব ভয় পাচ্ছে, যাও এবার তোমাদের মেম সাহেবকে ঘরের ভিতরে নিয়ে যাও। এই বলে সম্রাট অফিসে চলে যায়। সম্রাটের অফিস যাওয়া মাত্রই আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নিজের বেডরুমে ঢুকে পড়ি ও ভেতরের দিকে দরজাটাকে লক করে দিই, কারণ আমি জানতাম আজকে আবার মিতালি আমার সঙ্গে কিছু না কিছু খারাপ করার চেষ্টা করবে। জানি না কেন তার হাতের ছোঁয়ায় অন্যরকম মনে হতো। আমি যখন ঘরের ভিতরে ঢুকে দরজাটাকে লক করে দিই তখন সে আমার ঘরের দরজায় বাড়ি মেরে আমার নাম ডেকে বলে, জুহি, তুমি কতক্ষণ ঘরের ভিতরে ঢুকে থাকবে? তোমাকে তো ঘর থেকে বের হতেই হবে। তখন তুমি আমার হাত থেকে বেঁচে কোথায় যাবে? মিতালির মুখ থেকে এই কথাটা শুনে তো আমার ভয়ে চোখ মুখ লাল হয়ে যায়। আমি তো বুঝতে পারছিলাম না এবার কি করব। এইভাবে আমি যখন দুপুর পর্যন্ত ঘরের মধ্যে সময় কাটাই তারপর সে দরজায় অনেক জোরে জোরে বাড়ি মারতে শুরু করে ও বলে, আমি যদি দরজা খুলে বাইরে না আসি তাহলে মিতালি দরজা ভেঙে আমার রুমের মধ্যে ঢুকে পড়বে। আমি তখন দরজার ভেতর থেকে জিজ্ঞেস করি, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমি তোমার কি ক্ষতি করেছি? ঠিক ওই সময় আমি চালাকি করে সম্রাটকে ফোন লাগিয়ে দিই এবং ওই সময় মিতালি যে কথাগুলো বলছিল সম্রাট ওই কথাগুলো শুনতে পায়। ওই সময় মিতালি আমাকে বলছিল, তুমি দেখতে খুব সুন্দর, আমি তোমাকে একবারের জন্য হলেও পেতে চাই। তাই তুমি যদি দরজা খুলে বাইরে না আসো তাহলে আমি তোমার রুমের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ব। এই কথাটা যখন সম্রাট ফোনে শুনতে পায় তখন আমি সম্রাটকে কাঁদতে কাঁদতে বলি, তুমি যদি এক্ষুনি বাড়ি না আসো তাহলে আমার সঙ্গে আজ কিছু খারাপ ঘটবে। সম্রাট আমার কথা বিশ্বাস করে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে মিতালি অনেক জোরে আমার দরজার মধ্যে বাড়ি মারতে শুরু করে দেয়। আমি তো বুঝতে পারছিলাম না সে কেন এরকম করছিল। আমি তো ভয়ে রুমের মধ্যে বসে হাউমাউ করে কাঁদছিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আজ যাতে আমার সঙ্গে কিছু খারাপ না হয়, তার আগেই যাতে আমার বর এসে আমাকে রক্ষা করতে পারে। ঠিক ওই সময় মিতালির দরজাতে জোরে জোরে বাড়ি মারার ফলে দরজার লকটা খুলে যায় এবং সে রুমের মধ্যে ঢুকে পড়ে। রুমের মধ্যে ঢোকা মাত্রই সে আমার হাত ধরে ছেলে মানুষের মতো জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তখনই আমি বুঝতে পারি এত জোরে ধাক্কা একটা ছেলে মানুষই দিতে পারে, কিন্তু একটা মেয়ে মানুষের এতটা বল হতেই পারে না। তখনই আমার খটকা লাগে এবং সন্দেহ হয় যে মিতালি হয়তো কোনো ছেলে। তারপর সে যখন আমার শাড়ির আঁচল ধরে টানাটানি শুরু করে তখন ওই সময় সম্রাট ঘরের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢোকা মাত্রই যখন দেখে মিতালি আমার সঙ্গে খারাপ করার চেষ্টা করছে তখন সম্রাট মিতালির চুল ধরে যেই টানতে যায় তখনই মিতালির চুলটা খুলে পড়ে যায়। তারপরে আমারও সম্রাটের তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়।
কারণ আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি হয়েছিল। আসলে মিতালি কোনো মেয়ে ছিল না, ও একটা ছেলে ছিল। তারপর আমার বর যখন তার মুখের মেকআপটা মুছে ফেলে, তখন দেখে মিতালি আর কেউ নয়, সে আমার বরের বন্ধু, যাকে আমার বর অপমান করেছিল। বরের বন্ধুকে দেখে তো আমার বর অবাক হয়ে যায়। আমার বর তখন তার বন্ধুর গলা ধরে বলে, বেঈমান, আমাকে ঠকানোর চেষ্টা করছিস? তোর এত বড় সাহস! এত সাহস তোর হলো কি করে আমার বাড়িতে ঢোকার এবং আমার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করার? সম্রাটের বন্ধু তখন বলে, তুই যে জিনিসে বাধা দিয়েছিলি, আমি সেই বাধাটাকে অতিক্রম করে তোর সব রীতি ও রেওয়াজে আজ আমি জল ঢেলে দিয়েছি। আমার বর তখন রেগে তার বন্ধুকে ধরে মারতে শুরু করে। ওদিকে আমি তো ভয়ে কাঠ হয়েই দাঁড়িয়েছিলাম। আমার বরের বন্ধু তখন বলে, তোকে যত মারতে ইচ্ছা করে আমাকে মেরে নে, কিন্তু আজ আমি তোকে সত্যি কথা বলবই, যে তুই যেটা করছিস সেটা সম্পূর্ণ ভুল। ওটা তুই মোটেও ঠিক করছিস না। তোর বউকে যদি তুই একটা সুযোগ না দিস, তাহলে সে কোনোদিনই নিজেকে ইমপ্রুভ করতে পারবে না, এবং তুই যদি ওকে সুযোগ না দিবি তাহলে সে চিরকাল বোকাই হয়ে থাকবে এবং তোকে ভয়ে ভয়ে জীবন কাটাতে হবে। এইভাবে সারাক্ষণ ঘোমটা দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখে তুই নিজের এবং তোর বউ দুজনেরই জীবনটাকে নষ্ট করছিস। একটা মানুষের জীবনে ভালো মন্দ সব কিছুই হয়। ভালো মন্দ এই দুটোকে নিয়েই আমাদের পরিবেশটা তৈরি হয়েছে। তাই তুই যদি তোর বউকে এরকমভাবে বন্দি বানিয়ে রাখবি, তাহলে ও কোনোদিনই ওই জিনিসগুলোর মুখোমুখি হতে পারবে না। দেখ সম্রাট, আমি তোর ভালোর জন্যই এই কথাগুলো বললাম। এরপরে তুই ভেবে দেখবি তুই কি তোর বউয়ের সঙ্গে এসব ঠিক করছিস? এই সমাজে ভালো মানুষ খারাপ মানুষ দুটোই থাকবে। তাই বলে কি তুই বৌদিকে চিরকাল ঘরের মধ্যে বন্দি করে রাখবি? ও তো একটা মানুষ। আর তুই তোর বউয়ের খোঁজ খবর পাওয়ার জন্যই একটা কাজের মাসি রাখলি। ছি! যাতে তোর বউয়ের সমস্ত কথা কাজের মাসির মাধ্যমে জানতে পারিস। তুই কি এইগুলো ঠিক করছিস? অথচ তুই কাজের মাসির কথা বিশ্বাস করলি, কিন্তু তোর বউয়ের কথা একবারও বিশ্বাস করলি না। ও তো কোনো পশু নয়। আজ বৌদির সামনে এরকম সিচুয়েশন এসেছিল বলেই ও নিজেকে রক্ষা করতে পেরেছে। এই কথাগুলো বলার পরে সম্রাটের বন্ধু বাড়ি থেকে চলে যায়। সম্রাট তখন মুখটাকে নিচু করে আমার দিকে এগিয়ে আসে এবং আমার হাত ধরে বলে, আমার বন্ধু যে কথাগুলো বলেছে ওইগুলো ঠিকই বলেছে। আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। সম্রাট তখন আমাকে বলে, আসলে আমি ভেবেছিলাম তোমার কাছে কাজের মাসি রাখলে কাজের মাসির কাছ থেকে তোমার সমস্ত খবর আমি পেয়ে যাব, যে তুমি আমাকে না বলে পাড়া প্রতিবেশীর ঘরে যাও না বাইরে যাও। তাই আমি মিতালিকে বলেছিলাম তোমার সারাদিনের রুটিন যাতে আমাকে ফোন করে জানায়। তাই মিতালি লুকিয়ে লুকিয়ে আমাকে ফোন করত। কিন্তু আমি তো স্বপ্নেও ভাবিনি যে মিতালি আমার বন্ধুই ছিল এবং সে আমার সঙ্গে বেইমানি করতে চেয়েছিল। কিন্তু আমার বন্ধু আজ যে এতগুলো কথা বলেছে সেগুলো কোনো খারাপ কথা বলেনি। ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আমি তোমার সঙ্গে এতদিন যা করে এসেছি সেটা ভুল করেছি। তার পরের দিন থেকে সম্রাট আমার মুখে আর লম্বা ঘুমটা দিয়ে থাকতে বলতো না। সে আমাকে মাঝে মধ্যে বাইরে ঘুরতেও নিয়ে যেত এবং অফিস যাওয়ার পরে সে আমাকে ঘন ঘন ভিডিও কলও করতো না। সেদিনের পর থেকে সম্রাট অনেক বদলে গেছিল। সে বুঝতে পেরেছিল ও যেটা করতে চাইছে সেইভাবে আমাদের সংসারটা আরও নষ্ট হবে। মানুষ চিরকাল অত ভয়ে ভয়ে বাঁচতে পারে না। তাই মনের মধ্যে থেকে ভয়টা বের করে সাহস করে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।